কি অবস্থা মুশফিকা, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, কেমন আছো? ভালো আছো? জি। একটু অপেক্ষা করো, আমি সবাইকে একটু ইনভাইট করে আসি ক্লাসের জন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কে? এটা সাদিয়া। কেমন আছো? ভালো আছেন? তাহলে আবার লকডাউন দিয়ে দিল তোমাদের। তোমাদের সাথে মনে হয় তোমাদের সাথে করোনার একটা বিপরীতমুখী সম্পর্ক। তোমাদের স্কুল খোলার একটা ডেট দেয়, এই যে জুলাই 30 তারিখ সরকার বলেছিল একটা যে জানাবে। হ্যাঁ, এখন আবার কি করলো, লকডাউন দিয়ে দিল, করোনা বেড়ে গেল। যাও, 1 তারিখ সবাই আশা করেছিল সীমিত পরিসরে অন্তত কি করবে, খুলে দিবে স্কুল কলেজ। যারা পরীক্ষার্থী আছে হয়তো তাদেরকে ইয়া দিয়ে কি বলে যে তাদের জন্য ক্লাস করে স্কুল খুলে দিবে। কিন্তু এখন আবার কি হলো, আবার অনির্দিষ্টকালের জন্য লকডাউন দিয়ে দিল। সোমবার থেকে দিতে যে হুম। সোমবার থেকে দিতে যে কঠিন লকডাউন। কঠোর লকডাউন দিছে না, কঠোর লকডাউন হবে এবার সোমবার থেকে। স্যার উপর আল্লাহ জান। হ্যাঁ, উপরে আল্লাহ জানে স্যার কোথায়। তাই উপরের আল্লাহ জানে। আসলে সেটা এই করোনা পরিস্থিতি থেকে আমরা কবে পরিত্রাণ পাবো, এটা আল্লাহ তাআলাই আমাদেরকে ভালো বলতে পারবে। আর আল্লাহ তাআলার ইচ্ছা হলে, দেখো না, এটা ধরতে গেলে এরকম না, আল্লাহ তাআলার ইচ্ছার মতোই না, হঠাৎ করে সবকিছু ভালো, হঠাৎ করে বেড়ে গেছে। এটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব এটা নিয়ন্ত্রণ করা, বাড়ানো কমানো? একমাত্র আল্লাহ তাআলার মর্জিতে এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে বাকিরা তো জয়েন করতেছে না কেন বুঝতেছি না। সবাই আসলে বিরক্ত, একটা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত পাচ্ছে না, তো সেজন্য সবাই আশাহত। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকে পাঠ হচ্ছে অষ্টম অধ্যায়। ঠিক আছে, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন অধ্যায়? অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নাম কি? ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। ব্যবসা প্রতিষ্ঠানের কি? ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব, কি অবস্থা? এতক্ষণ পরে ক্লাসে আসছো? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু। আচ্ছা, ওকে। আজকে তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম অধ্যায়, ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে তাদের ব্যবস্থাপনাটা করে সে বিষয়ে আমরা জানবো। এটা তোমরা আগেও অনেকে পড়েছো, আবারও আমরা ভালো করে যে যে জায়গাগুলোতে আমাদের ঘাটতি ছিল, শর্টেজ ছিল, সেগুলো আমরা পূরণ করব। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করব। প্রথমে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার কার্যাবলী। তাহলে দেখো, ব্যবস্থাপনার ধারণা বলতে কি বুঝায়? ব্যবস্থাপনা কি? ম্যানেজমেন্ট ইংরেজি, ব্যবস্থাপনার ইংরেজি শব্দটা হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের সাথে তো আমরা পরিচিত নাকি? ম্যানেজমেন্ট শব্দটার সাথে কি আমরা সবাই পরিচিত, নাকি অল্প পরিচিত, নাকি অধিক পরিচিত? অধিক পরিচিত। ম্যানেজমেন্ট শব্দটা আমরা সব জায়গায় শুনি নাকি? ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার আছে না, প্রত্যেকটা ব্যাংকে একটা একটা করে ম্যানেজার আছে কিনা?
আছে স্যার। বিভিন্ন অফিসে ম্যানেজার থাকে কিনা? জি স্যার। যিনি ম্যানেজ করে ম্যানেজ করা মানে কি? ব্যবস্থাপনা করা, দেখাশোনা করা, নিয়ন্ত্রণ করা, তদারকি করা। ঠিক আছে? কোনো কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে হচ্ছে কিনা সে বিষয়ে যাচাই বাছাই করা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করাকে বলা হচ্ছে ম্যানেজ। ম্যানেজ যিনি করেন তিনি হচ্ছে ব্যবস্থাপক বা ম্যানেজার। ব্যবস্থাপককে কি বলা হয়? ম্যানেজার। তাহলে ম্যানেজার যা করেন তাই ব্যবস্থাপনা, বলতে পারি না আমি? ম্যানেজার ম্যানেজার যে কাজগুলো করেন সেগুলোই হচ্ছে কি? ম্যানেজমেন্ট। হ্যাঁ, বুঝছো কিনা? একজন ম্যানেজারের যে কাজ, সেই কাজগুলোকেই বলা হচ্ছে ব্যবস্থাপনা। একজন ম্যানেজারের কি কাজ? একজন ম্যানেজার কোনো একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রথমে পরিকল্পনা করেন। ঠিক আছে? এই যে দেখো, একজন ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার এরকম হয় না, শুটপুট করে ব্যাগ নিয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে? তাহলে দেখো, ব্যবস্থাপনার ধারণা সাধারণভাবে বলতে গেলে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে। ঠিক আছে? সাধারণভাবে বলতে গেলে কোনো নির্দিষ্ট একটা লক্ষ্য অর্জন করার জন্য অন্যদের, নিজে করবে না, নিজে কোনো কাজ করবে না, অন্যদের দ্বারা কাজ করিয়ে নেওয়ার যে কৌশল, সেই কৌশলটাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা। আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওয়েলের মতে, আধুনিক ব্যবস্থাপনার জনককে? আধুনিক ব্যবস্থাপনার জনককে? কথা বলে না। হেনরি ফেওয়েল। হেনরি ফেওয়েল হচ্ছে আমেরিকার একজন নাগরিক। তিনি হচ্ছেন আধুনিক যে ব্যবস্থাপনার ধারণা আমরা অর্জন করি বা শিখি, সেটা তিনি প্রবর্তন করেছেন, হেনরি ফেওয়েল। তার মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান। পূর্বানুমান মানে আগে থেকে অনুমান করা। অপরিকল্পনা, পরিকল্পনার পরে হচ্ছে সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। ঠিক আছে? আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওয়েলের মতে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান করা, পরিকল্পনা করা, সংগঠিতকরণ করা, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ কাজের সমষ্টি। ঠিক আছে? জি স্যার। এবার এসব ব্যবস্থাপনার কাজগুলো দেখি আমরা, কি কি কাজ ব্যবস্থাপনার রয়েছে। পরিকল্পনা। প্রথমে একজন ব্যবস্থাপক বা ম্যানেজারকে পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা মানে কি? পরিকল্পনা মানে কি বলতো? পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম চিন্তা ভাবনা। মানে মানে কিভাবে করবে, কে করবে, এটা নিয়ে পরিকল্পনা স্যার। এই যে যেমন এখন সরকার পরিকল্পনা করতেছে এসএসসি পরীক্ষার জন্য কিভাবে পরীক্ষা নিবে বা কিভাবে তাদের পরীক্ষা নেওয়া যায়, হ্যাঁ, করোনা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়, এ বিষয়ে সেটা হচ্ছে একটা পরিকল্পনা স্যার। হ্যাঁ, আগের থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। ঠিক আছে? এটাই হচ্ছে একটা পরিকল্পনা। তাহলে আমরা অনেকেই বলছি না সরকার সঠিক পরিকল্পনা গ্রহণ করতেছে না, হ্যাঁ, তার মানে পরিকল্পনাটা ভুল হচ্ছে। আবার অনেকেই পরিকল্পনা করে বলছে না আমি সঠিক পরিকল্পনা গ্রহণ করেছি বা ও যে পরিকল্পনাটা গ্রহণ করেছে সেটা সঠিক হয়েছে। ঠিক আছে? পরিকল্পনাটা হচ্ছে কি, আগামী দিন কি করব সেটার অগ্রিম চিন্তা ভাবনা করাটাই হচ্ছে পরিকল্পনা। ঠিক আছে? ভবিষ্যতে কি করব সেটা আগে থেকে ঠিক করে রাখা, আগে থেকে নির্ধারণ করে রাখাই হচ্ছে পরিকল্পনা। এরপর হচ্ছে সংগঠিতকরণ। সংগঠিতকরণ হচ্ছে কি, পরিকল্পনা অনুযায়ী যা যা প্রয়োজন আছে
যা যা বিষয় দরকার সেই বিষয়গুলোকে মানে দায়িত্ব ও কর্মথা হ্যাঁ, দায়িত্ব এবং কর্তব্যগুলো বন্টন করে দেওয়া, কারা কোন কাজ করবে, কে কোন জিনিসটা কোথায় থাকবে, সবকিছু। কর্মী সংস্থান, পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের অবশ্যই কিসের প্রয়োজন আছে? কর্মীর প্রয়োজন আছে। সে কর্মী মানে কাজ কাজ করার জন্য যে লোক লাগবে, কাজ তো আমরা করব না, কাজ কে করবে? কর্মী করবে। কাজ করবে কর্মী। সেই কর্মীদেরকে দিক নির্দেশনা দেয়া, কর্মীদেরকে খুঁজে বের করাটা হচ্ছে কার কাজ? ব্যবস্থাপকের কাজ। ঠিক আছে, যারা কাজ করবে তাদেরকে খুঁজে বের করে আনার কাজই হচ্ছে কর্মী সংস্থান। এবার আসো নির্দেশনা। তাহলে কর্মী তো পেলাম, পরিকল্পনাও করলাম, হ্যাঁ, যা যা প্রয়োজন ম্যাটেরিয়াল সবগুলো জোগাড় যন্ত্র করলাম। এবার যারা কাজ করবে, হ্যাঁ, হঠাৎ প্রবলেম হচ্ছে কেন বুঝলাম না। সাউন্ড আসছে না, আবারও তো ডবল হয়ে গেল। ঠিক আছে, এখন ঠিক আছে। ডবল আসতেছে, এখনো ডবল আসতেছে। এবার ঠিক আছে স্যার। এখন ঠিক আছে। হ্যালো, এবার ঠিক আছে মনে হয়। জি স্যার।
দেখো এখন শোনা যাচ্ছে কিনা? ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, মুনতাসির কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, এখন শোনা যাচ্ছে তো? জি স্যার, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? নির্দেশনা। তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো পরিকল্পনা করব, সংগঠিতকরণ করব, কর্মী সংস্থান করব, নির্দেশনা দিতে হবে। যাদেরকে কর্মীদেরকে আমরা কাজের জন্য আনবো তাদেরকে আমাদের প্রয়োজনীয় কার্য নির্দেশনা প্রদান করতে হবে। কারণ কর্মীদেরকে কাজের কোনো নির্দেশনা না দিলে তারা অলসভাবে বসে থাকবে, তারা কোনো কাজ করবে না। তাই তাদেরকে প্রয়োজনীয় কার্য নির্দেশ প্রদান করতে হবে। এরপর হচ্ছে প্রেষণা। প্রেষণা হচ্ছে কি? কর্মীরা যাতে সঠিকভাবে কাজ করে এবং দ্রুত কাজ করে, তাদেরকে কাজের প্রতি আগ্রহী এবং উৎসাহী করে তোলার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করাকেই মূলত প্রেষণা বলা হয়ে থাকে। যেমন কর্মীদেরকে বেতন বাড়িয়ে দেওয়া, বোনাস দেওয়া, তারপর হচ্ছে তাদেরকে বিনোদনের সুযোগ সুবিধা দেওয়া, ছুটি দেওয়া ইত্যাদি বিষয়গুলো হচ্ছে কি প্রেষণার অন্তর্ভুক্ত। ঠিক আছে? কর্মী প্রেষণা দানের অন্তর্গত। বুঝতে পেরেছো কিনা? কই রেসপন্স করছো না যে? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রেষণা দান। এরপর হচ্ছে সমন্বয় সাধন। কর্মীদেরকে যে কাজ আমরা দায়িত্ব দিয়েছি সেই কাজ তারা করছে কিনা সেটা দেখভাল করতে হবে। শুধু তাদেরকে দায়িত্ব দিয়ে বসে থাকলে হবে না। কর্মীরা দায়িত্ব অনুযায়ী তাদের উপর আরোপিত কাজগুলো যথাযথভাবে আদায় করছে কিনা সেই বিষয়টাও তদারকি করা, খোঁজ খবর রাখা, এটাও আমাদের কি ব্যবস্থাপনার একটা কাজের অংশ। ঠিক আছে? এরপর হচ্ছে নিয়ন্ত্রণ। যদি কর্মীরা কাজ করে সেটা যদি আমরা দেখি, সেখানে যদি তাদের কোনো ভুল হয়, তাদের কাজের কোনো ভুল হয়, তাহলে আমাদেরকে সেই ভুলগুলো সংশোধন করে দিতে হবে। ঠিক আছে? অন্য লোকের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার কৌশল ও দক্ষতাকে বলে কি? কি বলে? ব্যবস্থাপনা। অন্য লোকের সামর্থ্যকে জি কাজে স্যার। লাগিয়ে কোনো একটা কাজ করিয়ে নেওয়ার যে কৌশল বা দক্ষতা, সেটাই হচ্ছে কি ব্যবস্থাপনা। ঠিক আছে? ব্যবস্থাপনা। আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছেন হেনরি ফেওয়েল। কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়াকে কি বলে? কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়াকেই বলা হয় ব্যবস্থাপনা। অর্থাৎ ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা হচ্ছে কতগুলো কাজের ধারাবাহিকভাবে প্রক্রিয়া, ধারাবাহিক। ঠিক আছে? ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনাকে কি বলে? ভবিষ্যৎ কাজের দিক পরিকল্পনা। নির্দেশনাকে বলা হয় পরিকল্পনা। পরিকল্পনা। ঠিক আছে? ব্যবস্থাপনার প্রধান কাজ কি? ব্যবস্থাপনার প্রধান পরিকল্পনা। কাজ হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ প্রথম এবং প্রধান কাজ। পরিকল্পনা না করলে অন্য কিছুই ঠিকভাবে হবে না। যদি পরিকল্পনায় ভুল হয়ে যায়, অন্য কাজগুলো কি আর সঠিকভাবে হবে? না।
তাই ব্যবস্থাপনার প্রধান এবং প্রথম কাজ হচ্ছে কি সঠিক পরিকল্পনা পরিকল্পনা। করা। পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য কার্যাদি আদেশ নির্দেশ প্রদান করাকে কি বলে? পরিকল্পনাকে নির্দেশনা বাস্তবায়নের দান। জন্য আদেশ নির্দেশ দান। এটাকে বলা হয় নির্দেশনা দান। কে জি কর্মীদেরকে স্যার। কোনো কাজ কখন কিভাবে সম্পন্ন করতে হয় তা নির্দেশ দেয়? ব্যবস্থাপক। অর্থাৎ যিনি ব্যবস্থাপনা করেন তিনি কর্মীদেরকে কোনো কাজ কখন কিভাবে সম্পন্ন করতে হবে সে বিষয়ে কি দেন? নির্দেশনা দেন। এরপর হচ্ছে প্রতিষ্ঠানে কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী ও উৎসাহী করার প্রক্রিয়াকে কি বলে? পেশাদার। পেশাদার। প্রতিষ্ঠানে কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী এবং উৎসাহী করার যে প্রক্রিয়া সেটার নাম হচ্ছে কি করা? প্রেরণা দান করা। পেশাদার দান। প্রতিষ্ঠানের সকলকে একত্রিত করা হয় কিসের মাধ্যমে? সমবায় প্রতিষ্ঠানের সমাধান। সকলকে সমন্বয় সাধন করে, অর্থাৎ সমন্বয় মানে যোগাযোগ করে সকলকে একত্রিত করা হয়। ঠিক আছে। এরপর হচ্ছে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয় কিসের মাধ্যমে? নিয়ন্ত্রণ। পরিকল্পনা বাস্তবায়ন হয় নিয়ন্ত্রণের মাধ্যমে, অর্থাৎ নিয়ন্ত্রণ করার মাধ্যমে পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কিনা সেটা দেখা হয়, যাচাই বাছাই করা হয়। ঠিক আছে। এরই মাধ্যমে আমরা প্রথম আলোচনা শেষ করলাম। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী আলোচনায়। এই পর্যায়ে আমরা আলোচনা করব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা হতে পরিকল্পনার ধারণা, সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব। তাহলে দেখো পরিকল্পনা কি। প্রথমে কি করতে হবে? পরিকল্পনা কি, কি করতে হবে, কখন করতে হবে, কোথায় করতে হবে, কত সময়ের কাজ শেষ হবে, কোনো কাজ শুরু করার পূর্বে সে বিষয়ে বিশেষ বিশেষ চিন্তা ভাবনা বা আগাম সিদ্ধান্ত গ্রহণই হলো পরিকল্পনা। অর্থাৎ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে এ সম্পর্কে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে পরিকল্পনা বলে। এবার আসো, উদ্দেশ্য অর্জনকে সহজ করতে কিসের প্রয়োজন হয়? উদ্দেশ্য অর্জনকে সহজ করার জন্য সঠিক একটি পরিকল্পনার প্রয়োজন হয়। প্রতিষ্ঠানের সকল উপকরণ ও সম্পদের ব্যবহার নিশ্চিত করা যায় কিসের মাধ্যমে? প্রতিষ্ঠানের সকল উপকরণ ও সম্পদের ব্যবহার নিশ্চিত করা যায় পরিকল্পনার মাধ্যমে। ব্যবসায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকরণ সমূহ একত্রিত করাকে কি বলে? ব্যবসায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকরণ সমূহ একত্রিত করাকে বলা হয় সংগঠিতকরণ। এরই মাধ্যমে আমরা উক্ত টপিকসটাও আলোচনা করে ফেললাম। এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী আলোচনায়। এক্ষেত্রে আমরা আলোচনা করব নেতৃত্বের ধারণা ও প্রকারভেদ। নেতৃত্বের ধারণা, নেতৃত্ব কি এটা তো সবাই জানো মোটামুটি কম বেশি। হ্যাঁ, জি স্যার। এক মিনিট একটু। হ্যাঁ, জি স্যার।
তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু সময় নিলাম তোমাদের থেকে। তাহলে নেতৃত্বের ধারণা এবং প্রকারভেদ। নেতৃত্ব কি এটা তো আমরা সবাই জানি নাকি? কয়েকজন নেতার নাম বলো তো, একজন একটা একটা করে নেতার নাম বলো। সাদিয়া। সাদিয়া একটা নেতার নাম বলো। স্যার আমি জানি না। তুমি কোনো নেতা চিনো না? মুনতাসির। মুনতাসির বলো, সাকিব বলো। বিএনপি। একজন নেতার নাম বলো, যে কোনো একজন নেতার নাম। কই বলে না? মুনতাসির কোথায় চলে গেল? নেতৃত্বের ধারণা। তাহলে দেখো, নেতৃত্বের ধারণা কি? ব্যবসা ক্ষেত্রে নেতৃত্ব বলতে উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকে বোঝায়। অর্থাৎ ব্যবসার উদ্দেশ্য কি বলতো? ব্যবসা কি উদ্দেশ্যে করি আমরা? কি উদ্দেশ্যে ব্যবসায়িক কাজ কর্মকাণ্ড করে থাকি বলো? মুনাফা অর্জনে। মুনাফা অর্জন। তাহলে এই মুনাফা অর্জনকে সামনে রেখে যখন কার্য সম্পাদনের জন্য কর্মীদেরকে উৎসাহিত করার জন্য যে কৌশলগুলো ব্যবহার করে থাকে, যে উৎসাহমূলক, যে নিয়ন্ত্রণমূলক কাজগুলো একজন ব্যক্তি করে থাকে, সেগুলোকে বোঝায়। তাহলে দেখো, আমরা আমাদের সমাজে অনেক নেতাকে চিনি। তারা কি করে? কর্মীদেরকে উৎসাহিত করে, তাদেরকে উজ্জীবিত করে, কাজের প্রতি আগ্রহী করে, তাদের দ্বারা কর্ম সম্পাদন করে। তাহলে এরকম নেতৃত্ব, ওই তাদের কাজটাকে বলা হয় নেতৃত্ব। ঠিক আছে? নেতৃত্বের প্রকারভেদ। নেতৃত্বকে প্রধানত এখানে 4 ভাগে ভাগ করেছে: গণতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, মুক্ত নেতৃত্ব এবং আমলাতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব কি? যে নেতৃত্বে কর্মীরা নেতার সাথে আলাপ আলোচনা করে, অর্থাৎ নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে, কর্মীদেরকে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধ্য করে না, তাদের মতামতকে গুরুত্ব দেয়। এটাকে বলা হয় গণতান্ত্রিক নেতৃত্ব। ঠিক আছে? অর্থাৎ এখানে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, কাউকে বাধ্য করা হয় না, জোর করা হয় না। ঠিক আছে? এরপর 2 হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে যে নেতৃত্ব ব্যবস্থায় নেতাই সর্বেসর্বা। নেতা তার অধীনস্থদেরকে তার নিজের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে বল প্রয়োগ করে, তাদেরকে জোর করে চাপিয়ে দেয়, তাদের মতামতকে কোনো গুরুত্ব দেয় না। সেই নেতৃত্বকে বলা হয় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এ ধরনের নেতৃত্ব সাধারণত কর্মীরা পছন্দ করে না। নেতা এখানে একচেটিয়া, স্বাধীনচেতা মনোভাব প্রদর্শন করে। অর্থাৎ নেতা তার সিদ্ধান্তটাকে কি করে? কর্মীদের উপর চাপিয়ে দেয় এবং কর্মীরা সেটা পালন করতে কি থাকে? পালন করতে বাধ্য থাকে। বুঝতে পেরেছ? এরপর হচ্ছে মুক্ত নেতৃত্ব। মুক্ত নেতৃত্ব হচ্ছে অনেকটা কি স্বাধীন প্রকৃতির। এক্ষেত্রে নেতা কর্মীদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয় না। ঠিক আছে? কর্মীরাও নেতার সাথে কি করে না? আলাপ আলোচনা করে না, যে যার খুশি মতো কাজ করে। অর্থাৎ এক্ষেত্রে কর্মীরা অনেকটা স্বাধীনতা ভোগ করে। তারা নিজেদের কাজ এর প্রতি, নেতা খুব একটা কাজের প্রতি কি হয় না? দায়িত্বশীল হয় না, কর্মীদের কাজের দায়িত্বের তদারকি করে না। ঠিক আছে? আমলাতান্ত্রিক নেতৃত্ব। আমলাতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে কি? যে নেতৃত্বে প্রতিষ্ঠানের কি নেতার চেয়ে নেতার আদেশটাকে বড় মনে করা হয়। অর্থাৎ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা এ ধরনের নেতৃত্ব দেখতে পাই। অর্থাৎ এ ধরনের নেতৃত্বে কি হয়? প্রতিষ্ঠানের কর্মীরা নেতার চেয়েও নিয়ম শৃঙ্খলাকে বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ প্রশাসনিক যে হায়ারার্কি রয়েছে,
সেই প্রশাসনিক হায়ারার্কি তারা মেনে চলতে চায়। ঠিক আছে, দেখো, উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণকে কি বলে? উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণকে বলা হয় নেতৃত্ব। নেতৃত্ব কত প্রকার? নেতৃত্ব হচ্ছে 4 প্রকার। নেতৃত্ব 4 প্রকার। যে নেতৃত্বে কর্মীদের প্রশ্ন করার সুযোগ থাকে সেই নেতৃত্বকে কি বলে? যে নেতৃত্বে কর্মীদের প্রশ্ন করার সুযোগ থাকে সেই নেতৃত্বকে বলা হয় গণতান্ত্রিক নেতৃত্ব। যে নেতা শুধু আদেশ করেন, জবাবদিহি করেন না ও সম্পূর্ণভাবে নিজের ক্ষমতা ও সাহায্যের উপর নির্ভর করে সেই নেতৃত্বকে কি বলা হয়? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। অর্থাৎ যে নেতৃত্বের ক্ষেত্রে নেতা শুধু আদেশ করেন, কারো কাছে কোনো কৈফিয়ত দিতে রাজি থাকে না, সম্পূর্ণ নিজের ক্ষমতা এবং সাহসের উপর নির্ভর করে, সেটাকে বলা হয় স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এরই সাথে আমরা উক্ত আলোচনা শেষ করলাম। এবার আমাদের সর্বশেষ আলোচনা হচ্ছে আদর্শ নেতার গুণাবলী। একজন আদর্শ নেতার কি কি গুণ থাকতে হবে বা থাকা উচিত? একজন আদর্শ নেতার প্রখর ব্যক্তিত্ব থাকতে হবে, অর্থাৎ সে যখন কথা বলবে সেটা অনেক জ্ঞানমূলক কথা বলবে, সে কোনো ধরনের ইয়া করবে না। শিক্ষা ও অভিজ্ঞতা, একজন নেতাকে শিক্ষিত এবং অভিজ্ঞ হতে হয়, কারণ অনেক জ্ঞান রাখতে হয়। সাহস ও সততা, একজন নেতাকে অবশ্যই সাহসী এবং সৎ গুণের অধিকারী হতে হয়। অসৎ প্রকৃতির ব্যক্তিরা বেশি আদর্শ নেতা হতে পারে না। পরিশ্রম ও সহনশীলতা, একজন নেতা তার কাজের জন্য পরিশ্রমী এবং সহনশীল মনোভাব সম্পন্ন হয়। সহনশীল মানে হচ্ছে যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করার ক্ষমতা, সহ্য করার একটা ক্ষমতাকে বলা হয় সহনশীলতা। দায়িত্বশীলতা, একজন নেতা অবশ্যই কি হবেন? দায়িত্বশীল হবেন। তিনি কখনো দায়িত্ব এড়িয়ে যাওয়া পছন্দ করবেন না এবং অন্যকে সহযোগিতা করবেন, অন্যের কাজে তিনি সহযোগিতা প্রদান করবেন। সাংগঠনিক দক্ষতা, ব্যবসা পরিচালনা, প্রতিষ্ঠান পরিচালনা, কর্মী নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে দক্ষতাকে বলা হয় সাংগঠনিক দক্ষতা। একজন আদর্শ নেতা অবশ্যই সাংগঠনিকভাবে দক্ষ হবেন। এরপর হচ্ছে কি মানবিক আন্তঃসম্পর্ক অনুধাবন, একজন নেতা বিভিন্ন মানবিক সম্পর্ক অনুধাবনে দক্ষ হবেন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, নেতা অবশ্যই সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার পরিচয় দিতে হবে, কারণ সিদ্ধান্ত গ্রহণ করতে যদি বিলম্ব হয় বা ভুল হয় তাহলে পুরো ব্যবস্থাপনায় কি হবে? জটিল হয়ে যাবে। জেন্ডার সচেতনতা, একজন নেতাকে অবশ্যই জেন্ডার বিষয়ে সচেতন থাকতে হবে, নারী পুরুষ বিবেচনা করে তাকে কথা বলতে হবে। দৈহিক সামর্থ্য ও সুস্থতা, নেতাকে অবশ্যই দৈহিকভাবে সামর্থ্যবান এবং সুস্থ হতে হবে। অসুস্থ ব্যক্তি বা দুর্বল ব্যক্তি কখনো নেতৃত্ব দিতে পারে না। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের প্রতি কোন ধরনের মনোভাব পোষণ করা হয়? স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের প্রতি নৈতিবাচক মনোভাব পোষণ করা হয়। কোন নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অধিক সময় লাগে? মুক্ত নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে অধিক সময় লাগে। প্রখর ব্যক্তিত্ব কার গুণাবলী? প্রখর ব্যক্তিত্ব হচ্ছে একজন আদর্শ নেতার বা বিক্রয় কর্মীর গুণাবলী। তাহলে এরপর হচ্ছে কি ব্যবসা অর্থায়নের ধারণা, অর্থায়নের উৎস। তাহলে দেখো, ব্যবসা অর্থায়নের ধারণা, ব্যবসায়ের যে প্রয়োজনীয় অর্থের প্রয়োজন হয়, ব্যবসা করার জন্য যে মূলধনের প্রয়োজন হয় সেটাই মূলত ব্যবসায়ের অর্থায়ন। এই অর্থটা সংগ্রহ করার জন্য বিভিন্ন উৎসের প্রয়োজন। উৎস হতে
সংগ্রহ করা যায়। সেগুলো হচ্ছে নিজস্ব তহবিল, আত্মীয় স্বজন, বাণিজ্যিক ব্যাংক, সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক, কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কি ইন্ডাস্ট্রি, বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স লিমিটেড, বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স লিমিটেড, বেসরকারি উন্নয়ন সংস্থা। এই জায়গাগুলো থেকে একজন ব্যক্তি তার প্রয়োজনীয় অর্থ, ব্যবসায়ের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারে। সাধারণত ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করাকে কি বলা হয়? সাধারণত ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করাকে বলা হচ্ছে অর্থায়ন। অর্থায়ন কি? অর্থায়ন হচ্ছে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পরিকল্পনা, সংগ্রহের উৎস অনুসন্ধান, অর্থ সংগ্রহ ও অর্থ ব্যবহারের যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। এই ব্যবসায় পরিচালনার জন্য কি দরকার? একটি ব্যবসা পরিচালনার জন্য মূলধনের দরকার। মূলধন মানে অর্থ। আশা করি বুঝতে পেরেছ। এরই সাথে আমাদের আজকের আলোচনা শেষ হলো। তাহলে এই অধ্যায়টা তো এমনিতে আগে থেকে পারো, কারো কোনো সমস্যা আছে? সাকিব, জি স্যার। বাসায় আরো ভালো করে পড়তে হবে অধ্যায়টা, ঠিক আছে? সেটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, একটু বুঝতে একটু সময় লাগবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে, ঠিক আছে? জি স্যার, আপনিও। ওকে, তাহলে ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।